আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। আজকে তোমাদের কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টাইপ দেখাবো এবং সেই আন্ডারে কিছু থিওরি এবং রিলেটেড কিছু ম্যাথ দেখাবো, যাতে তোমরা ওই রিলেটেড সব অ্যান্সারগুলো জিএসটি এক্সামে করতে পারো। তো ফার্স্টে আমি তোমাদের যে টাইপটি দেখাবো সেটা দেখো যে কাজ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। এক্ষেত্রে দেখো আমাদের বেসিক কিছু সূত্র মনে রাখতে হবে যে যদি তোমাদের বল বা কাজটা রৈখিক হয়, কোনো একটা বলের এগেইনস্টে বা বলের দিকে কোনো কাজ যদি রৈখিক কাজ হয়, সেক্ষেত্রে আমাদের W=F.R এই সূত্রটা ইউজ করতে হবে। আর কৌণিক হলে সেক্ষেত্রে কৃত কাজ সমান হবে টাউ.থিটা। এদের পরিচয় আমরা মোটামুটি সবাই জানি। আর পরিবর্তনশীল হলে, অর্থাৎ প্রয়োগকৃত বল যদি সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে কৃত কাজের মানটা আমাদের সেমই থাকবে, জাস্ট সামনে হিসাবের ক্ষেত্রে ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসতে হবে এভাবে। আর রৈখিকের ক্ষেত্রে R1 R2 হচ্ছে আমাদের লিমিট, অর্থাৎ ইনিশিয়াল অবস্থা থেকে শেষ অবস্থা, আর ইনিশিয়াল সরণ আর কি। আর কৌণিক হলে তোমাদের আর এর জায়গায় এখানে থিটা নিয়ে আসতে হবে। তো চলো আমরা এই যে থিওরি দেখলাম এই রিলেটেড কিছু ম্যাথ এখন দেখে নিই। এক্ষেত্রে আমাদের প্রথম একটি প্রশ্ন দেখো, 10টি ইট একটির উপর আরেকটি রেখে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে সম্পাদিত কাজ কত? দেয়া আছে প্রতিটি ইটের উচ্চতা h=, এর 0.25 মিটার এবং ভর 1 কেজি। তো এখন দেখো ভাইরা, আমরা যদি একটা কেস চিন্তা করি যে একটা ইট যদি এভাবে থাকে, তার উপরে আর একটা ইট যদি আমরা উঠাই, সেক্ষেত্রে আমরা জানি যে একটা ইটের যদি আমরা ভর কেন্দ্র হিসেব করি, একদম সেন্টারে সেটা থাকবে। এখানেই আমরা চিন্তা করব যে ইটের সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। তো এখন যদি আমরা একটা ইট জাস্ট আর একটা ইটের উপরে রাখি, তাহলে দেখো, তাহলে আমাদের ভর কেন্দ্রের সরণ কতটুকু হবে। ফার্স্ট ইটের যে ভর কেন্দ্র সেটা যদি h/2 হয়, আর তার উপরে আর একটা ইট উঠালে সেটা হবে 3h/2। আমরা চিত্র থেকেই বুঝতে পারছি। অর্থাৎ দুইটা ইট যদি আমরা পরপর সাজানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের সরণ হয় 3h/2 মাইনাস h/2 বা h পরিমাণ। দেখো যে দুইটা ইটের ক্ষেত্রে আমাদের সরণ 1 কমে গিয়েছে, অর্থাৎ h হয়েছে। সে একইভাবে যদি আমরা 3টা ইট সাজাই, তাহলে আমরা দেখব যে দুইটার ক্ষেত্রে দেখো, দুইটার ক্ষেত্রে আমাদের h, আর 3টার ক্ষেত্রে হবে 2h, অর্থাৎ 1 কম হবে। তো এই সিস্টেম অনুসারে আমরা যদি n সংখ্যক ইট সাজাই, সেক্ষেত্রে কত হবে দেখো। আমরা যদি সবগুলো যোগ করি, সেক্ষেত্রে আমরা আদর্শ একটা উচ্চতার একটা ভ্যালু পাবো। দেখো আমরা একদম প্রথম ইটের ক্ষেত্রে কিন্তু কোনো কৃত কাজ নাই, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কোনো সরণও কাউন্ট হবে না, অর্থাৎ আমরা এক্ষেত্রে 0 ধরব। তারপরের ক্ষেত্রে আমাদের যদি সরণ হিসাব করি, সেক্ষেত্রে দেখো আমাদের h হয়েছে, অর্থাৎ দ্বিতীয়টির ক্ষেত্রে h, তারপরে 2h, এভাবে চলতে চলতে n সংখ্যক ইটের জন্য আমাদের, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে 1 1 কমে, অর্থাৎ n সংখ্যক ইটের ক্ষেত্রে আমাদের হবে n-1 h। এই হলো আমাদের সরণের হিসাব। এখন আমরা যদি সিম্পলি h কমন নিয়ে নিই, সেক্ষেত্রে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n-1। এখন দেখো আমরা ধারার সূত্র অনুসারে জানি যে 1 থেকে যদি 1, 2, 3 এভাবে চলতে চলতে যদি n সংখ্যক পদের সাধারণ সমষ্টি আমরা বের করি, সেক্ষেত্রে আমরা সূত্র জানি n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। আর এখানে যেহেতু n এর বদলে n-1 আছে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে সূত্রটা হবে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। আর সামনে তো আমাদের h আছে, এইচটা যদি কমন নিই, জাস্ট h ইন্টু n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। এই হলো আমাদের সরণের যে জেনারেলাইজ ফর্মুলা সেটা। এখন যদি কৃত কাজ হিসাব করি, আমরা কৃত কাজের ক্ষেত্রে কৃত কাজ অর্থাৎ n সংখ্যক ইট যদি আমরা সাজাতে চাই, সেক্ষেত্রে আমাদের কৃত কাজ হবে, আমরা জানি নর্মালি mgh হয়, আর এক্ষেত্রে h এর জায়গায় h ইন্টু n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 হবে। এটা হলো আমাদের কমন ফর্মুলা এই ইট রিলেটেড বা এরকম কোনো স্তম্ভ একটার উপরে একটা সাজাতে কৃত কাজের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো এই
ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান হচ্ছে 10, অর্থাৎ 10টি ইট। সেক্ষেত্রে আমরা সিম্পলি যদি সূত্র খাটিয়ে দিই এখানে mgh n into n minus 1, n এর ক্ষেত্রে 10, n minus 1 মানে 9 ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা m এর মান বসাই, m হচ্ছে 1, g 9.8 ইন্টু h এর মান দেয়া আছে 2.25, 0.25 গুণ 9 10 90 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 110.25 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন দেখো শক্তি সংক্রান্ত একটি গাণিতিক প্রয়োগ আমরা দেখব যে একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, প্রায় কোন বেগে চললে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে। তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা জানি যে গতিশক্তি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এক্ষেত্রে দেখো যে গাড়ির বেগ এবং গতিশক্তি এটা আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে, অর্থাৎ আমরা লিখতে পারি সমানুপাতিক বি স্কোয়ার। এক্ষেত্রে আমরা ই প্রাইম অর্থাৎ পরের যে গতিশক্তি সেটা দ্বিগুণ বলা আছে প্রশ্নে, এই যে অর্থাৎ এই সম্পর্ক অনুযায়ী যদি আমরা এটা অ্যাপ্লাই করি, অর্থাৎ ই প্রাইম বাই ই সমান ভি প্রাইম স্কোয়ার বাই বি স্কোয়ার। ই প্রাইমের মান আমরা 2e যদি বসাই, সেক্ষেত্রে 2e বাই ই ইকুয়াল টু বি প্রাইম। এটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে বি প্রাইম, আর বি স্কোয়ারটা ওই সাইডে নিলে আমাদের বি চলে আসে, আর এখানে একটা রুট আসে, অর্থাৎ বি প্রাইম সমান √2v। এই যে সম্পর্কটা এটা আমরা জাস্ট মনে রাখতে পারি। এটার জেনারেলাইজ ফর্মুলা হবে বি প্রাইম, অর্থাৎ একটা গাড়ি যদি তোমার কিছু বেগে গতিশীল হয়, তারপরে যদি গতিশক্তি 2 গুণ 3 গুণ বা 4 গুণ এভাবে বলা থাকে, সেক্ষেত্রে আমরা লাস্টের যে বেগটা পাবো সেটা বলতে পারবো √n, যত গুণ হবে সেটা ইন্টু ভি। এই সূত্রটা ইউজ করলে আমরা এই এই মানে প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। তো এক্ষেত্রে আমাদের গতিশক্তি দ্বিগুণ হবে কত বেগে চললে, এক্ষেত্রে বি প্রাইম হবে দ্বিগুণের ক্ষেত্রে √2 হবে ভি। আর বি তো আমাদের দেয়াই আছে 36, সিম্পলি যদি আমরা এখানে 36 বসাই, অর্থাৎ √2 গুণ 36, এটাকে যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করি এত কিলোমিটার পার আওয়ার হবে, এটাই অ্যান্সার। আরেকটি প্রবলেম দেখো যে 100 কেজি বরের একটা বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত। তো আমরা ফার্স্টেই যা যা দেয়া আছে আইডেন্টিফাই করি। এখানে এম দেয়া আছে, এখানে দেয়া আছে ভরবেগ বা এমভি, এটাকে আমরা শর্টকাটে পি লিখি। আর গতিশক্তি বা ইকে চাওয়া হয়েছে। আমরা ইকে এম এবং এমভি বা শর্টকাটে পি এর সম্পর্কযুক্ত একটা সূত্র জানি, সেটা হলো ইকে সমান পি স্কোয়ার বাই 2m, অর্থাৎ পি এর ক্ষেত্রে এমভি আমরা বসাবো বা 200 স্কোয়ার বাই 2 ইন্টু 100 বা 200 জুল। এটা আমাদের অ্যান্সার। এখন একটি প্রশ্ন লক্ষ্য করো যে 16 কেজি এর একটি বোমা বিস্ফোরিত হয়ে 4 কেজি ও 12 কেজি এর দুটি খণ্ড হলো। 12 কেজি বরের বেগ 4 মিটার পার সেকেন্ড হলে অন্য টুকরার গতিশক্তি কত। তো এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতি আছে বা বেসিক প্রিন্সিপাল, সেটা আমাদের বুঝতে হবে। যে দেখো 16 কেজি বরের একটি বোমার কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি একটি বোমা ড্র করার চেষ্টা করি যে এর ভর এম সমান আমরা ধরে নিই 16 কেজি। এখন এটি বিস্ফোরিত হওয়ার পরে ধরো দুটি অংশে বিভক্ত হলো, একটি হলো 8 কেজি আর একটি বলা আছে 4 কেজি, এটা আমরা 8 লিখি, 8 কেজি আর 4 কেজি। তো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে এই বোমা দুইটা আদি অবস্থায় দেখো যখন 16 কেজি ছিল, তাদের একটা নির্দিষ্ট ভরবেগ ছিল যেটা আমরা শূন্য হিসেবে ধরে নিতে পারি, অর্থাৎ বোমাটি স্থির ছিল তারপর বিস্ফোরিত হয়েছে, অর্থাৎ তাদের আদি ভরবেগ এবং বিস্ফোরিত হওয়ার পর তাদের শেষের যে ভরবেগ তাদের যোগফলটা সমান হবে। অর্থাৎ তাদের আদি ভরবেগ আমরা যদি 0 ধরি, যেহেতু কোনো বেগ ছিল না, অর্থাৎ m গুণ 0 আদি ভরবেগ, এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ। আর বিস্ফোরিত হওয়ার পর তারা দুটি অংশে বিভক্ত হয়েছে, সেই সমন্বিত যে যোগফলের ভরবেগ সেটা সমান হবে। অর্থাৎ 8 কেজি বরের যে ভরবেগ সেটাকে আমরা হিসাব করি m ইন্টু ভি বা 8 ইন্টু, দেখো এই 8 কেজি বরের
এর বেগ জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এটা আমরা জানি না, b2 হিসেবে কাউন্ট করতে পারি। আর 12 কেজি বর যেটা আছে, 12 কেজি বরের বেগ, সরি এখানে 12 কেজি গুণ এর বেগ দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড। 12 কেজি বরের বেগ দেয়া আছে 4 মিটার পার সেকেন্ড। আর 4 কেজি ও 12 কেজি, 4 কেজি সরি এটা 4 কেজি বরের বেগ জানতে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি সিম্পলি এটা ক্যালকুলেশন করি যে 4v2 ইকুয়াল টু -12, অর্থাৎ v2 এর ভ্যালু আমরা -12 পেয়েছি। এক্ষেত্রে হিসাবের সুবিধার্থে আমরা মাইনাস মানটা ইগনোর করে শুধু 12 লিখতে পারি। এখন আমাদের জানতে চাওয়া হয়েছে গতিশক্তি কত। সো গতিশক্তির সূত্র আমরা জানি হাফ mv²। গতিশক্তি, তো আমাদের অ্যান্সার হবে 288 জুল। এই প্রশ্নটি লক্ষ্য করো, ইম্পর্টেন্ট। রৈখিক ভরবেগ 60% বাড়ালে গতিশক্তি বৃদ্ধি পায় কতটুকু? তো আমরা একটা সূত্র জানি যে ইকুয়াল টু p²/2n। ই হচ্ছে গতিশক্তি আর পি হচ্ছে রৈখিক ভরবেগ। তো এক্ষেত্রে আমরা যদি 60% বাড়ানোর ক্ষেত্রে চিন্তা করি যে এখানে দেখো রৈখিক ভরবেগ 60% বাড়াতে হবে, অর্থাৎ পি প্রাইম যেটা হবে সেটা হলো আদি ইনিশিয়াল যে ভরবেগ ছিল তার সাথে আরো 60% যোগ হবে। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট বোঝার ক্ষেত্রে যে 60% বাড়ানো মানে তোমার ইনিশিয়াল যে ভরবেগ ছিল তার সাথে আরো 60% ভরবেগ যুক্ত হবে, অর্থাৎ এক্ষেত্রে বাড়ানোর পর ভরবেগ হবে 1.6p। এতটুকু বা এই অংশে আসার পর গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে, আগে আমরা বের করি গতিশক্তি কত হবে। সো এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি ই প্রাইম বাই ই, অর্থাৎ ই প্রাইম হলো এক্ষেত্রে অতএব ই প্রাইম হবে পি প্রাইম বাই পি হোল স্কয়ার। পি প্রাইম আমরা 1.6 পেয়েছি, 1.6 যদি বসাই দিই এক্ষেত্রে দেখো 1.6 স্কোয়ার করলে হয় আমাদের 2.56। দেখো আমরা কিন্তু বৃদ্ধিকৃত গতিশক্তি পেয়ে গেছি। এখন যদি কতটুকু বৃদ্ধি পায়, সরি এখানে লাস্টের যে গতিশক্তি এটা পেয়েছি, এখন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমাদের ইনিশিয়ালটা মাইনাস করতে হবে, অর্থাৎ 2.56 ই থেকে আমাদের আদি গতিশক্তি ই এটা মাইনাস করতে হবে, তাহলে হবে 1.56 এতটুকু। এটাই আমাদের অ্যান্সার। আর এটা যদি পার্সেন্টেজে চাই সেক্ষেত্রে আমরা 156% বলবো। এই প্রবলেমটি দেখো যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়। তো এটা যদি আমরা ডায়াগ্রাম করে আঁকার চেষ্টা করি একটু, যে একটা উচ্চতা আছে নির্দিষ্ট, যেটা হলো তোমার 30 মিটার। এখান থেকে যদি একটি বস্তু আমরা ছেড়ে দেই, ধরো একটি নির্দিষ্ট স্থান পর, ঠিক এই স্থানে বস্তুটির গতিশক্তি অর্থাৎ ই কে বিভব শক্তির 2 গুণ অর্থাৎ 2 EP হবে। এই কন্ডিশন আমরা এই স্থানে ধরো পাই, এবং এতটুকু যে সরণ হয়েছে এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে আমাদের এই নিচের যে সরণটা বস্তুর সেটা হবে 30 মাইনাস এক্স। এখন আমরা এই শর্ত যদি এই স্থানে অ্যাপ্লাই করি বস্তুটার উপরে যে ইকে সমান 2 EP, এক্ষেত্রে ইকে আমরা পাবো হাফ mv²। আমাদের সূত্র জানি ইকে মানে গতিশক্তির। এখন দেখো হাফ mv² আমরা লিখতে পারি হাফ এম গুণ বি²এর ক্ষেত্রে আমরা জানি সূত্র জানি u² প্লাস 2gh। এখন u² মানে আদিবেগ, এক্ষেত্রে বস্তুটা ছাড়ার সময় এর আদিবেগ 0 ছিল, অর্থাৎ এক্ষেত্রে শুধু 2gh হবে 2g। আর এইচ এর ক্ষেত্রে দেখো আমরা বস্তু কর্তৃক যে সরণ এক্স পরিমাণ নিচে নেমেছে, অর্থাৎ এক্স হিসাব করব এক্স এইচ এর ক্ষেত্রে। এখন এই 2 কাটা আমরা এখানে বলতে পারি mgx। এটা হচ্ছে উক্ত স্থানে, এই যে স্থানে বস্তুর গতিশক্তি। এখন একই স্থানে যদি আমরা ইপি বা বিভব শক্তি বের করতে চাই সেক্ষেত্রে আমরা সূত্র জানি mgh। এইচ এর ক্ষেত্রে আমরা দেখো এই থেকে একদম ভূমির স্তর থেকে কতটুকু উচ্চতায় আছে ওই স্থানে সেটা আমাদের কাউন্ট করতে হবে, সেক্ষেত্রে হবে 30 মাইনাস এক্স। এটা হচ্ছে ওই ক্ষেত্রে বিভব শক্তি। এখন যদি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি যে ইকে সমান 2EP এর স্থানে, তাহলে ইকের ক্ষেত্রে আমরা জানি যে mgx, এই যে mgx
mg x ইকুয়াল টু 2 ইপি অর্থাৎ 2 গুণ ইপি হচ্ছে mg 30 মাইনাস x। এক্ষেত্রে mg কাটা x ইকুয়াল টু 60 মাইনাস 2x বা 3x ইকুয়াল টু 60, অতএব x ইকুয়াল টু আমরা 20 পাই। এখন এই ম্যাথটা শর্টকাট ইউজ করে করা যায়, সেক্ষেত্রে তোমরা যদি এত বিস্তর প্রসেসটা খেয়াল না রাখতে পারো, যদিও আমার সাজেশন থাকবে এটা অনুযায়ী বুঝে বুঝে করো, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শর্টকাট খেয়াল নাও থাকতে পারে, সেক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে দিলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। শর্টকাটের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, দুইটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, আমি লিখে দিচ্ছি তোমাদের। শর্টকাটটা যদি আমরা দেখি যে উচ্চতায় ইকে ইপি এর এন গুণ হলে এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান হবে। আরেকটা দেয়া আছে, এটা একটু পরে দেখি। আমরা যদি এইটা খেয়াল করি যে এক্স উচ্চতায় ইকে ইপি এর, এটা যদি আমরা এই ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, দেখো যে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে দিলে উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন কত উচ্চতায় হবে সেটা যদি আমরা এক্স ধরে নেই, এই ক্ষেত্রে আমরা দেখো 30 মাইনাস এক্স ধরছি, এখানে যদি আমরা এক্স ধরি আর কি, ওই শর্ত সাপেক্ষে এটা যদি এক্স ধরি, এই এক্স উচ্চতায় আমাদের কেমন হবে জিনিসটা। এক্ষেত্রে দেখো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ মানে টোটাল যে হাইট 30 দেয়া আছে, আর এন প্লাস ওয়ান, এক্ষেত্রে এন হবে তোমাদের কত গুণ হবে, এক্ষেত্রে 2 গুণ হবে, এই কারণে 2 বসাইছি, 2 প্লাস 1 দেখো 10 চলে আসছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই এক্স এর মান যে কতটুকু উচ্চতায় হবে সেটা আমাদের 10 আসবে। এই প্রশ্নে দেখো যে বলা আছে 250 কেজি বরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলো, ক্রেনের ক্ষমতা কত? তো আমরা ক্ষমতার সূত্র জানি, ক্ষমতার যে বেসিক সূত্র যে একক সময়ে কৃত কাজ, বা এক্ষেত্রে যেহেতু নিচ থেকে উপরে উঠানো হয়েছে কৃত কাজ, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে mgh হবে, mgh বাই টি। এখন দেখো যে h বাই টি কে আমরা আবার বেগ লিখতে পারি mg v, এটা লিখতে পারি কিভাবে, কারণ আমরা জানি h ইকুয়াল টু vt, অতএব v সমান h বাই টি। এখন দেখো mg v এই মানগুলো আমার দেয়া আছে, সো আমি যদি বসাই দিই, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে 245 ওয়াট হবে।